লড়াকু এক নেতার হোয়াইট হাউস জয়, সবার প্রেসিডেন্ট হতে চান বাইডেন, ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার অঙ্গীকার। পিলখানা ট্র্যাজেডির হোতারা দেশ জাতির শত্রু বললেন প্রধানমন্ত্রী, বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী ঘোষণা। অস্ত্র মাদক মামলায় হাজী সেলিম পুত্র ইরফান ও তার দেহরক্ষী 5 দিনের রিমান্ডে। ঢাকাকে বাসযোগ্য করতে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা চায় সরকার, উন্মুক্ত স্থান রাখা বাধ্যতামূলক করার পরিকল্পনা। করোনায় আরও 18 মৃত্যু, রাজধানীতে স্বাস্থ্যবিধি মানছে না কেউ, অবহেলায় বিপদ ডেকে না আনার পরামর্শ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গ। বিভেদ ভুলে ঐক্যের ডাক দিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডেমোক্র্যাট জো বাইডেন। বিজয়ী ভাষণে সব ভুলে জাতি গঠনের তাগিদ ছিল তার কণ্ঠে। ডেলাওয়ার অঙ্গরাজ্য থেকে জাতির উদ্দেশ্যে দেয়া এ ভাষণে নির্বাচনে সুস্পষ্ট জয়ের কথা তুলে ধরেন 77 বছর বয়সী বাইডেন। মহামারী করোনা সংক্রমণ ঠেকাতে নতুন পরিকল্পনা নেওয়ার উপরও জোর দেন। একই মঞ্চে হাজির হন দেশটির ইতিহাসে প্রথম নারী এবং কৃষ্ণাঙ্গ ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। রিপোর্ট দুলি মল্লিকের। লাল বা নীল রাজ্য নয়, কেবলমাত্র যুক্তরাষ্ট্রকে দেখছেন ডেমোক্র্যাট জো বাইডেন। দেশটির 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম বিজয়ী ভাষণের শুরুতেই এমন ঐক্যের বার্তা দেন 77 বছর বয়সী এই নেতা। I pledge to be a president who seeks not to divide but unify, who doesn't see red states and blue states, only sees the United States. ডেলাওয়ার অঙ্গরাজ্য থেকে দেয়া এই ভাষণে বিশ্বের গণতন্ত্রের সূতিকাগার এই দেশটির প্রতি সারা বিশ্বের সম্মান ফেরানোর প্রতিশ্রুতি ছিল বাইডেনের কণ্ঠে। যুক্তরাষ্ট্রের পরম যে মূল্যবোধগুলো, সেগুলো পুনর্গঠনেই তার প্রথম কাজ, সে কথা জানান বাইডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবার সবচেয়ে বেশি ভোট পেয়েছেন বাইডেন হ্যারিস। তার কথা তুলে ধরে বলেন, নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মানুষ কথা বলেছে। The people of this nation have spoken. They've delivered us a clear victory, a convincing victory, a victory for we the people. মহামারী করোনা উঠে আসে তার বক্তব্যে। জানান, সোমবার থেকে নতুন পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করবেন তারা। On Monday, I will name a group of leading scientists and experts as transition advisors to help take the Biden-Harris COVID plan and convert it. বাইডেনের সঙ্গে এবার যুক্তরাষ্ট্রে নতুন ইতিহাসের সূচনা করেন রানিং মেট কমলা হ্যারিস, প্রথম কৃষ্ণাঙ্গ নারী ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট তিনি। বিজয়ী ভাষণে বলেন, গণতন্ত্র যখন ঝুঁকিতে, মার্কিন জনগণ বাইডেনকে নির্বাচিত করে ঐক্যের বার্তা দিয়েছে। And Joe is a healer, a uniter, a tested and steady hand. মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি শেষ নারী নন বলেও জানান। But while I may be the first woman in this office, I will not be the last. জয়ের উল্লাস এখন যুক্তরাষ্ট্র জুড়ে। বাইডেন হ্যারিসকে বরণ করে নিতে উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই মার্কিনীদের মাঝে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। বাইডেন ও হ্যারিসকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন টুইট বার্তায় লেখেন, যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বাণিজ্য এবং নিরাপত্তা বিষয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন জনসন। এদিকে সহযোগিতার ভিত্তিতে কাজ করার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। আমেরিকা ও ইউরোপ তাদের বন্ধুত্বের সম্পর্ক অটুট রেখে কাজ করবে বলেও আশাবাদ জানান মার্কেল। আর এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উচ্চতায় নিতে একসাথে কাজ করবে দুই দেশ। জো বাইডেন লড়াকু, অভিজ্ঞ এক নেতা। আত্মবিশ্বাস আর অদম্য চেষ্টাতেই এবার হোয়াইট হাউসে পৌঁছে গেলেন 77 বছরের এই ডেমোক্র্যাট নেতা। 1972 সালে মাত্র 29 বছর বয়সে ডেলাওয়্যারের সিনেটর নির্বাচিত হয়ে মার্কিন রাজনীতিতে যাত্রা।
পররাষ্ট্রনীতি নিয়ে সব সময় বিশেষভাবে আগ্রহী ছিলেন বাইডেন। ভাইস প্রেসিডেন্ট থাকাকালে আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের বেশ কিছু ইস্যুতে তার ভূমিকা নিয়ে আছে নানা আলোচনা। বাইডেন প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন 1988 সালে। সেই স্বপ্ন পূরণ হলো 32 বছর পর। ব্যক্তিগত জীবনেও ট্র্যাজেডিতে ভরা। দুলি মল্লিকের আরও একটি রিপোর্ট। জোসেফ রবিনেট জো বাইডেন জুনিয়র এক লড়াকু নেতার নাম। মাত্র কয়েক মাস আগে ঐক্যে যুক্তরাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। No red states, no blue states, just the United States. অল্প বয়সেই সিনেটর নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখেছিলেন বাইডেন। 1972 সালে ডেলওয়ারে সিনেটর নির্বাচিত হন। 1988 সালে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন দৌড়ে নামার ঘোষণা দিয়েছিলেন, এগিয়েও গিয়েছিলেন, কিন্তু বক্তৃতা চুরির দায়ে ধরা পড়েন। দায় স্বীকার করে সরেও দাঁড়ান তিনি। এরপর 2008 সালে আবারও দলের মনোনয়নের দৌড়ে নামেন, হেরে যান ওবামার কাছে। পরে নাটকীয়ভাবেই ওবামা তার রানিং মেট হিসেবে বাইডেনের নাম ঘোষণা করেন। The best vice president America's ever had, Mr. Joe Biden. 8 বছর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। সেরা ভাইস প্রেসিডেন্টের স্বীকৃতি পেয়েছিলেন ওবামার কাছ থেকে। অন্যদিকে কমলা হ্যারিস ভালো বক্তা, যুক্তি আর বুদ্ধি দিয়ে এবারের নির্বাচনের প্রচারে আনেন দারুণ গতি। 55 বছর বয়সী ক্যালিফোর্নিয়ার এই সিনেটর শুরুতে বাইডেনের প্রতিদ্বন্দ্বী ছিলেন। দুজনই দলীয় মনোনয়নে নামেন। স্বপ্নভঙ্গ হয় কমলা হ্যারিসের, তবে বেশি দিন অপেক্ষাও করতে হয়নি। Because this is well within our power. শেষ পর্যন্ত রানিং মেট হিসেবে কমলাকেই বেছে নেন বাইডেন। দুলি মল্লিক, 21 টেলিভিশন। এবার দেশের খবর। পিলখানা ট্র্যাজেডির হোতারা দেশ জাতির শত্রু। তারা একটি সুশৃঙ্খল বাহিনীর ক্ষতি করেছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ট্র্যাজেডির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিজিবি এয়ার উইংয়ে 2টি MI-71 হেলিকপ্টার যুক্তকরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করেন। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি 225 বছরের ঐতিহ্যবাহী এই বাহিনী দেশের সীমান্ত প্রহরা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে নিষ্ঠা ও দায়িত্বের সাথে। বাহিনীর আধুনিকায়নে এয়ার উইংয়ে যুক্ত হয়েছে 2টি MI-71 হেলিকপ্টার। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ও বীরশ্রেষ্ঠ আব্দুর রৌফের নামে হেলিকপ্টার দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিলখানায় বিজিবি সদর দফতরে এ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন তিনি। দিক নির্দেশনামূলক বক্তব্যে পিলখানা ট্র্যাজেডিকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাঝে কিছু ঘটনা ঘটেছে যেটা অনাকাঙ্ক্ষিত। এ ধরনের ঘটনা আর ঘটুক সেটা আমরা চাই না। তার জন্য অনেক প্রাণ ঝরেছে, যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত তারা নিজেদেরও যেমন ক্ষতি করেছে, বাহিনীর ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে। ভবিষ্যতে আমি আশা করি যে এই জাতীয় ঘটনা যেন না ঘটে। বিজিবির পেশাগত দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। 2টি হেলিকপ্টারের উদ্বোধনের মাধ্যমে আমি আজ বিজিবিকে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করছি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও ইমানের সাথে দায়িত্ব পালন করে এই বিজিবির সুনাম অক্ষুণ্ণ রাখবেন এবং এই বাহিনীকে একটা শ্রেষ্ঠ বাহিনী হিসেবে আপনারা গড়ে তুলবেন। স্থল সীমান্ত নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে এরশাদ জিয়া সরকারের কোনো উদ্যোগ ছিল না বলেও উল্লেখ করেন সরকার প্রধান। স্থল সীমানা চুক্তি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1974 সালে করে যান, কিন্তু এটা আইনও তিনি পাশ করে যান, কিন্তু ভারত তখনও করেনি। কিন্তু 75 পরে জিয়া এরশাদ খালেদা জিয়া যারাই ক্ষমতা এসেছে তারা কখনো আমাদের এই সীমান্ত চুক্তি বাস্তবায়ন অথবা আমাদের সীমান্ত যে আমাদের এটা ব্যাপারে তারা কখনো কোনো উদ্যোগই গ্রহণ করেনি। বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী ঘোষণা করে সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সীমান্ত রক্ষা করেন, কাজে এটা বিরাট দায়িত্ব আপনারা পালন করেন। কাজে সেই ক্ষেত্রে যা যা করণীয় এই বাহিনীর জন্য আমাদের সরকার সবসময় তা করবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
জনগণের সেবা করাই আওয়ামী লীগের কর্তব্য উল্লেখ করে সেবার মনোভাব নিয়ে মানুষের পাশে জনপ্রতিনিধিদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাদারীপুর, ফরিদপুর ও মৌলভীবাজার জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো দুর্যোগ মোকাবেলায় মানুষের পাশে থাকার নির্দেশ দেন। সচিবালয়ে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করান মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আমরা আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন, আদর্শ নিয়ে এই সংগঠন গড়ে উঠেছে। জনগণের সেবা করাই আমাদের কর্তব্য। কাজে সেই সেবার মনোভাব নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। কাজে সেই চিন্তা নিয়েই আপনারা চলবেন, এটা আমরা আশা করি। ইনশাল্লাহ এই দুর্যোগ আসবে, আর সেই দুর্যোগ মোকাবেলা করেই আমরা এগিয়ে যাব। জাতির পিতা নিজেই ৭ই মার্চের ভাষণে বলেছিলেন যে আমাদের অর্থাৎ বাঙালিদের কেউ দাবায় রাখতে পারবে না, তো কেউ দাবায় রাখতে পারবে না। ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। দর্শক, মুজিব শতবর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়েছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সকলে জানি যে ফ্রান্সে একটি সাপ্তাহিক ব্যঙ্গ পত্রিকা এবদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করে। সেখানেই এটি ক্ষান্ত হয়নি। ফ্রান্সের সরকার সেটিকে ধৈর্যের সাথে মোকাবেলা করা দরকার ছিল। সেটি না করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্বয়ং এটা আগুনে ঘি ঢেলে দিয়েছে এবং সেটিকে এমনভাবে উস্কে দিয়েছে যার ফলশ্রুতিতে মানুষ সারা বিশ্বব্যাপী এটি নিয়ে মুসলমানদের মধ্যে এবং সারা বিশ্বের মুসলিম নেতাদের মধ্যে ওআইসি থেকে শুরু করে সকলেই তার প্রতিবাদ করেছে এবং ফ্রান্সের পণ্য বর্জন করেছে। ইভেন বাংলাদেশেও সারা বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। মাননীয় স্পিকার, আমি যেহেতু এই বিষয়টি অত্যন্ত আবেগপ্রবণ, একটি অত্যন্ত আমাদের হৃদয়ে চরমভাবে এটা আঘাত করেছে, আমি যে কারণে অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীকে সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটি ভাষণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বিদায় হজের ভাষণ যেটাকে বলা হয়, উনি বলে গেছেন মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, আরবের উপর অনারবের উপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই, সাদার উপর কালোর কিংবা কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। সেই ব্যক্তি সম্মান এবং মর্যাদার অধিকারী যে আল্লাহকে ভালোবাসে। ঈর্ষা, হিংসা, বিদ্বেষ থেকে দূরে থাকার উপদেশ দিয়ে তিনি বলেছেন ঈর্ষা ও হিংসা মানুষের সব সদ্গুণকে ধ্বংস করে দেয়। নারীদের উপর অত্যাচার না করতে তিনি বলেছেন। অধীনস্থ কাজের মানুষদের সম্পর্কে বলেছেন তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পরবে তাদেরকে তা পরাবে। শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে তাদের পাওনা পরিশোধ করতে বলেছেন। বংশগত শ্রেষ্ঠত্ব এবং কৌলিন্য প্রথা বিলুপ্ত করে তিনি বলেছেন কুলীন বা শ্রেষ্ঠ সেই যে বিশ্বাসী এবং মানুষের উপকার করে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন অতীতে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়ে গেছে। মাননীয় স্পিকার, দর্শক, আপনারা দেখছিলেন মুজিব শতবর্ষ উপলক্ষে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন। এবার চলে যাচ্ছে অন্যান্য খবরে। ঢাকাকে নাগরিক বান্ধব করে সাজাতে ডিটেইল এরিয়া প্ল্যান ড্যাপ বাস্তবায়ন জরুরি বলে উল্লেখ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে ড্যাপ বাস্তবায়ন সম্পর্কিত নবগঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভায় এই কথা বলেন কমিটির প্রধান স্থানীয় সরকার মন্ত্রী। ঢাকার ভবনগুলো সুউচ্চ হবে কিনা সে বিষয়ে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত হবে বলে জানানো হবে। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। পরিকল্পিত নগরায়নের মাধ্যমে রাজধানী ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে, এমন স্বপ্ন নিয়ে 2010 সালে বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ অনুমোদন করে সরকার। তবে ড্যাপের কার্যক্রম চূড়ান্ত হয়নি তখন। এমন প্রেক্ষাপটে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের নিয়ে আবারও একটি কমিটি গঠন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার কমিটির প্রথম সভায় অংশ নেন কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও দপ্তরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ড্যাব বাস্তবায়নের সব প্রতিবন্ধকতা দূর করে ঢাকাকে বাসযোগ্য নগরী হিসাবে গড়ে তুলতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী। There is a lot of respectable, influential peoples are living in the country. তো সঙ্গত কারণে এই সমস্ত অনেকগুলা বিষয় হয়তো আসবে, কিন্তু বাট উই হ্যাভ টু বি ব্লাইন্ড অ্যাবাউট টেকিং দ্য ডিসিশন very strongly, impartially. আর যদি এটা যদি না করা যায়, কখনোই কোনো রকম
আপনি লক্ষ্য অর্জন করতে পারবেন না। ঢাকার ভবনগুলো নির্মাণ কাঠামো কি হবে, উচ্চতা বাড়ানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্তের জন্য আরও আলোচনা প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নগরীর জলাধার সংরক্ষণ এবং নিয়ম অনুযায়ী খেলার মাঠ ও উন্মুক্ত স্থান রাখা বাধ্যতামূলক করা হবে। মানুষ এতগুলা কিন্তু রাস্তা হলো এতটুকু, তো তাইলে আপনি কি করে হবেন? তাহলে আপনি এখন বিল্ডিং কমাই ফেলতে হবে। তাহলে এখন কি ভার্টিক্যালি কমাবেন না হরিজেন্টালি কমাবেন? আপনি কি এখন উপরের দিকে উঠতে দেবেন না নাকি এখন? কারণ আমার তো আমার কনসার্ন হলো মানুষ। ড্যাব বাস্তবায়নের মাধ্যমে সরকারের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে সকলের সহযোগিতা চান স্থানীয় সরকার মন্ত্রী। আমাদের যে স্টেক হোল্ডার আছে, ইউজার আছে, তাদেরকেও আমরা ইনকর্পোরেট। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে জনগণের দোরগোড়ায় সব ধরনের সেবা পৌঁছে দিতে ও প্রশাসনিক ব্যবস্থার আমূল পরিবর্তনে চালু হলো মাইগভ ডিজিটাল প্ল্যাটফর্ম। সেখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে 162টি সেবা অ্যাপ চালু করা হয়েছে। সকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, এসব উদ্যোগের ফলে মানুষের সেবা পেতে ভোগান্তি দূর হবে। সেবা পেতে একাধিকবার এক স্থানে যাওয়া, অনেক তথ্যবহুল কাগজপত্র সাথে রাখা, সেবা গ্রহীতা শনাক্তে জটিলতা সহ প্রশাসনিক সেবা কাঠামোতে বেশ কিছু জটিলতা রয়েছে উল্লেখ করে তারা এসব অ্যাপসের মাধ্যমে সেবা নেয়ার আহ্বান জানান। আমরা মাত্র 2 সপ্তাহের মধ্যে কিন্তু 162টা সার্ভিস আমরা ডিজিটাইজ করতে পেরেছি এবং এই 162টি সার্ভিস যুক্ত হওয়ার পর আমাদের সার্বিকভাবে 1409টি সার্ভিস আজকে ডিজিটাল মাধ্যমে চলে আসবে। 21 সালে যদি উন্নত দেশে এবং আমরা ডিজিটালাইজেশন হবো এবং 2031 সালে সমৃদ্ধ শালী দেশে আমরা পৌঁছাতে সক্ষম হবো। আমার মনে হয় যে আমরা 2021 সালের ভিতরে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে আমাদের যে কার্যক্রম সেগুলো আমরা পৌঁছাতে সক্ষম হব। অস্ত্র ও মাদকের আলাদা দুটি মামলায় ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানী চকবাজার থানায় দায়ের হওয়া অস্ত্র মামলায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন, আর মাদক মামলায় 2 দিনের রিমান্ড দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার। আদিত্য মামুনের রিপোর্ট। 2 মামলায় রিমান্ড আবেদনের শুনানির জন্য সকালে হাজী সেলিমের ছেলে বহিষ্কৃত ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। চকবাজার থানার মাদকের মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার 2 জনকে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাউসারুল ইসলামের আদালতে অস্ত্র মামলার শুনানি হয়। শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 2 মামলায় ভ্রাম্যমাণ আদালতে 1 বছরের সাজা হবার পরে এই রিমান্ড ভিত্তিহীন বলে দাবি করেছেন তাদের আইনজীবী। নতুন করে তাই মামলা আল্লাহ করে না, কারণ একই ঘটনার উপরে একাধিক মামলা হইতে পারে না, 2টা মামলা হইতে পারে না। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, মাদক এবং অবৈধ অস্ত্রের উৎস অনুসন্ধানে তাদের জিজ্ঞাসাবাদ করা জরুরি। এই ঘটনার সাথে আরও কারা কারা সম্পৃক্ত আছে এগুলি উদ্ঘাটন হওয়া প্রয়োজন, এই জন্য এই রিমান্ডটা চেয়েছে। মাদকের মামলায় 2 দিন করে এবং অস্ত্র মামলায় 3 দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে। 25 অক্টোবর নৌবাহিনীর কর্মকর্তার উপর হামলার পরদিন অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ইরফান সেলিমের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা 2টি দায়ের করা হয়। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19 24 ঘন্টায় দেশে আরও 18 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে কোভিড-19 মৃতের সংখ্যা 6067টি। দেশের 114টি ল্যাবে 24 ঘন্টায় করোনা পরীক্ষা হয়েছে 12,760 জনের। এর মধ্যে শনাক্ত 1,474 জন, নতুন 1,577 জন সহ সুস্থ হয়েছে 3,38,145 জন। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 52.25%, পুরুষ মৃত্যু হার 76.99%, নারী মৃত্যুর হার 23.01%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 24,42,602 জনের। শীত মৌসুমে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কার মধ্যেই রাজধানী জুড়ে সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি একেবারেই উপেক্ষিত। অনেকের মুখেই নেই মাস্ক। এই অবস্থায় উদাসীনতা আর অবহেলায় বিপদ ডেকে না আনতে নাগরিকদের প্রতি আহ্বান বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। করোনা সংক্রমণের 8 মাস পার করেছে বাংলাদেশ।
আসছে শীতে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আছে শঙ্কা, সেই সাথে আছে ঠান্ডাজনিত নানা রোগবালাই। দ্বিতীয় ঢেউ ঠেকাতে আছে সরকারি উদ্যোগও। এরই মধ্যে মাস্ক না পরলে সেবা নয়, এই নীতি নিয়েছে সরকার। মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বিধি মানতে বারবার সতর্ক করা হলেও মানার প্রবণতা একেবারেই কম। বিশেষ করে গণপরিবহনে যেন এই নিয়মের কোনো বালাই নেই। মাস্ক ছিল পড়ছি, মানে হাতে যে ক্লিয়ার করতেছিলাম তো তাই খুলছি। জরিমানার একটা নিয়ম যদি থাকে, এবং আমার মনে হয় আছে দেশে, সেটা প্রয়োগ করেন, প্রয়োগ করলে সবাই মাস্ক পরবে। মাস্ক ছিল অথবা আছে কিন্তু পকেটে, আবার কারো বা দমবন্ধ হয়ে আসে। এরকম নানা অজুহাতে বিপদই বাড়ছে। সবসময় তো বাসা থেকে বেরোনোর সময় মানিব্যাগ সবসময় সাথে থাকে, মানিব্যাগ থাকলে জিনিসটা পাওয়া যায়, পরা যায়। ভাই মাস্ক পরলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কি এর দোকান ফুলের মধ্যে কোনো করোনা, আমাদের ফুলের দোকানে দেখেন একজনেরও হয়েছে নাকি এই পর্যন্ত। সরকারি নির্দেশনা নো মাস্ক নো সার্ভিসের মতো মার্কেট প্লেসেও ঝুলছে নো মাস্ক নো এন্ট্রি। কিন্তু মানা হচ্ছে নাকি শুধুই প্রদর্শনী? নিজেদের মধ্যে তো কাস্টমার নাই, সে কারণে আর অনেকক্ষণ পড়তে আসলে বিরক্ত লাগে। আর এতক্ষণ কারেন্টও ছিল না। অল টাইম আপনি মাস্ক ছাড়া কখনোই আমরা থাকি না। আপনি শুধু আপনি এই টাইমটা আপনি একটু ইয়েতে আসি, দেন আপনার মাস্কটা খুলছি মাত্র। মুখে পড়লে মাস্ক নষ্ট হয়ে যায়, একটু পর পর মাস্ক পাল্টাইতে হয়। দ্বিতীয় তরঙ্গ এবং ঝুঁকি নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরাও। ইউজিসি অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার ABM আব্দুল্লাহ বিপদ ডেকে না আনতে জনগণকে সতর্ক হতে বলছেন। জনগণ কিন্তু স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা করে না, স্বাস্থ্যবিধি কিন্তু মানে না, বা ধরেন ওই যে একটা ড্যাম কেয়ার ভাব, শৈথিল্য ভাব, উদাসীন ভাব। যেহেতু আমরা ভ্যাকসিন এখনো শুরু করি নাই বা ভ্যাকসিন এখনো পাই নাই, এটা প্রতিরোধের একমাত্র রাস্তা হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। ঝুঁকি এড়াতে স্বাস্থ্য নির্দেশনা মেনে চলা জরুরি বলেও মনে করেন এই চিকিৎসক। নো মাস্ক নো সার্ভিস, এটা তো কাগজে কলমে নিচে ঠিক আছে, কিন্তু এটা তো বাস্তবায়ন দরকার। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবেন। মিয়ানমারে পরিপক্ক গণতন্ত্র দেখতে চায় বাংলাদেশ। নির্বাচনের পর রোহিঙ্গা সংকট সমাধানের আশা। রাজধানীতে হাজারো অবৈধ গ্যাস সংযোগ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, দাবি তিতাসের। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। দেশে গণতন্ত্র নেই, বিএনপির এমন অভিযোগের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার ইতিহাস বিকৃতি হচ্ছে বিএনপির গণতন্ত্র। 7 নভেম্বর উপলক্ষে বিএনপি নেতাদের মিথ্যাচার ও অশালীন বক্তব্যের প্রতিবাদে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। কথায় কথায় আন্দোলন আর আন্দোলন, কই দলীয় নেত্রীর জন্য তো কিছু করতে পারলেন না, না রাজপথে না আদালতে। দেশের জনগণ দেখেছে আপনাদের সক্ষমতার নমুনা। তাদের বাসায় গণতন্ত্র উদ্ধার আর বেগম জিয়াকে মুক্ত করার শপথ নিয়েছে বিএনপি। ভালো কথা, এরকম শপথ অবশ্য প্রায়শই তারা নেন। এরপর আর জনগণ তাদের রাজপথে দেখে না। সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে মিয়ানমারের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখা এবং গণতন্ত্রের পথ আরও পরিপক্ক হবে বলেই আশা করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপে তিনি জানান, নির্বাচনের পর রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি আসতে পারে। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হয় বাংলাদেশের সাথে সম্পর্কের কোনো পরিবর্তন হবে না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। মার্কিন নির্বাচনী রাজনীতির দিকে যখন বিশ্বের নজর, তখন অনুষ্ঠিত হচ্ছে প্রতিবেশী দেশ মিয়ানমারের সাধারণ নির্বাচন, যা কোনো অংশে বাংলাদেশের জন্য কম গুরুত্বপূর্ণ নয়। বর্তমান রাজনৈতিক সমীকরণে খুব একটা পরিবর্তন আপাতত দৃষ্টিতে হবে না মনে হলেও বাংলাদেশ চায় সামরিক শাসন অবসানের পর দ্বিতীয় এই নির্বাচনে পরিপক্ক হবে দেশটির গণতন্ত্র। মিয়ানমার দ্রুততম সময়ের মধ্যে ম্যাচিওর্ড হবে গণতন্ত্র তাদের দেশে, কারণ পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্র বা জোটগুলি, এমনকি বাংলাদেশও, আমরা গত নির্বাচনে তাদের গণতান্ত্রিক ধারা ফেরত আসুক এরকম জায়গা থেকেই আমাদের অবস্থান ছিল এবং সামনের দিনও থাকবে। তবে রোহিঙ্গা সংকট সমাধানে আমরা প্রত্যাশিত ফল পাইনি, এটা অবশ্যই সত্য। এই নির্বাচনের পরপরই আমরা প্রত্যাশা করি যেই ক্ষমতায় অধিষ্ঠ হন আমরা তাদের সাথে এনগেজড হব এবং বসবো, এবং অতীতে যে চুক্তিগুলি হয়েছে সেই চুক্তিগুলি অনুযায়ী
তারা ব্যবস্থা নেবেন এবং সেই সাথে সাথে আইসিজে যে ইন্টারিম যে অবজারভেশনসগুলি বা রেকমেন্ডেশনসগুলি করেছিল সেই অনুযায়ী মিয়ানমার সরকার ব্যবস্থা গ্রহণ করবে। যুক্তরাষ্ট্রের ক্ষমতায় পালাবদলকেও গুরুত্বপূর্ণ মনে করছে বাংলাদেশ। কূটনৈতিক সম্পর্কের কোনো পরিবর্তন হবে না, তবে ইন্দো প্যাসিফিক কৌশলে অর্থনৈতিক বিষয়ের সাথে বাংলাদেশ থাকবে। অতীতে বারাক ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে লেভেলের এনগেজমেন্ট ছিল, পরবর্তীতে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনেও কিন্তু একই ধরনের এনগেজমেন্ট আমরা পরিলক্ষিত করেছি। কিন্তু আমরা রাষ্ট্র হিসাবে আমরা তাদের ধারাবাহিকতার কোনো কমতি দেখিনি। তো সেক্ষেত্রে আমার মনে হয় না there will be any difference। শুল্ক ও শুল্কমুক্ত বাধা বজায় রেখে বাণিজ্যিক অগ্রগতি আটকানো যাবে না, তাই টিকফার বিষয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। 1 বছরের মধ্যে শতভাগ শিশুকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় আনার ঘোষণা দিলেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে নবগঠিত 5 অঞ্চলের 18টি ওয়ার্ড সহ 21টি ওয়ার্ডে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন মেয়র। পরে বলেন, প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সিটি কর্পোরেশনের দায়িত্ব। নতুন 18 ওয়ার্ডে নগর স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে ফজলে নূর তাপস আরও বলেন, পুরনো ওয়ার্ডগুলোতে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করতে সমন্বিত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। 2021-2022 শিক্ষাবর্ষে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট ও চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের ভর্তি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি। এর ফলে 5টি ইউনিটের পরিবর্তে 3টিতে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা কর্তৃপক্ষের। তবে চলতি 2020-2021 শিক্ষাবর্ষে 5টি ইউনিটে পরীক্ষা নেওয়া হবে। রোববার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় ঘ ও চ ইউনিটের পরীক্ষা বন্ধের প্রস্তাব তোলা হয়। সেখানে বেশিরভাগ সদস্য পরীক্ষা বন্ধের পক্ষে মত দেন। তবে একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি চূড়ান্ত হবে। করোনাকালে সেশন জটহীন মেডিকেল শিক্ষাবর্ষের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছেন সরকারি বেসরকারি সাধারণ মেডিকেল ও ডেন্টাল কলেজ শিক্ষার্থীরা। 4 দফা দাবিতে বেলা 11:30টার দিকে শাহবাগ মোড়ের রাস্তা আটকে অবস্থান নেন শতাধিক শিক্ষার্থী। এতে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বেলা 2টা পর্যন্ত বিক্ষোভ চলে। করোনা পরিস্থিতিতে গত 28 অক্টোবর মেডিকেল ও ডেন্টাল কলেজের দ্বিতীয় ও তৃতীয় বর্ষ এবং পর্যায়ক্রমে প্রথম ও শেষ বর্ষের পরীক্ষার তারিখ ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে নির্ধারণ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীরা বলছেন, এ সময় পরীক্ষা হলে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে। কোনো শিক্ষার্থী সংক্রমিত হলে পরীক্ষায় অংশ নিতে না পারলে অন্যদের চেয়ে পিছিয়েও পড়বেন। পরীক্ষা দিতে গিয়ে কেউ আক্রান্ত হলে তার দায় কর্তৃপক্ষকে নিতে হবে বলেও দাবি শিক্ষার্থীদের। খোদ রাজধানীতেই আছে হাজার হাজার অবৈধ গ্যাস সংযোগ। বিশেষ করে বস্তি এলাকায় প্রায় সব সংযোগই অবৈধ। কোথাও কোথাও আবার ভীষণ ঝুঁকিপূর্ণভাবে মোটর দিয়ে গ্যাস টেনে কারখানায় সরবরাহ করা হচ্ছে। তবে তিতাস বলছে, অবৈধ ব্যবহার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সাইদুল ইসলামের 4 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। গ্যাসের ঘাটতি সামাল দিতে আবাসিক সংযোগ বন্ধ থাকায় গ্রাহকের চাহিদা কাজে লাগিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়েন তিতাসের অসাধু কর্মকর্তা কর্মচারীরা। ঢাকার 7,000 কিলোমিটার গ্যাস পাইপলাইনের বেশিরভাগই ঝুঁকিপূর্ণ। 3-4 দশকের পুরনো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছে বহু অবৈধ সংযোগ। সেই সাথে অপরিকল্পিত খোরাখুরিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ নেটওয়ার্ক। খিলগাঁওয়ের ঝিলপাড়ের এই বস্তিতে একসাথে এভাবেই চুলাগুলো জ্বলছে। হোল্ডিং নম্বর ছাড়া কোথাও সংযোগ দেওয়ার বিধান নেই। তারপরও এগুলো নাকি বৈধ। গ্যাসের চুলা হলো আপনার 36টা, না সবকিছু আপনার বৈধ বৈধ। জি, এই বস্তির চিত্র একই রকম। কামরাঙ্গীর চরে রাতের আধার নামার সাথে সাথে চলে গ্যাস চুরির মহোৎসব। মোটর দিয়ে টেনে সরবরাহ করা হয় কারখানায়। মহাখালীর করাইল বস্তি, দেদারছে পুড়ছে গ্যাস, এর পুরোটাই অবৈধ সংযোগ। তিতাসের স্থানীয় অফিসে গেলে কেউ কথা বলতে চাননি। ব্যবস্থাপনা পরিচালক ক্যামেরায় কথা না বললেও মোবাইল ফোনে জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছে। আগেই বোধহয় একটা বড় ধরনের চন্দ্রী মহন্তনের ওই পাশ দিয়ে একটা বড় ধরনের অপারেশন করছে। ওখানে প্রায় 5 থেকে 6 হাজার চুলা
আমরা কিন্তু অপসারণ করছি। পর্যায়ক্রমে সবগুলোই উঠানোর চেষ্টা করতেছি ভাই। লিস্ট হয়ে গেছে, লিস্ট দিয়ে আমরা ডিসি সাহেবের কাছ থেকে, ইওনা সাহেবের কাছ থেকে ম্যাজিস্ট্রেট নিয়ে, পুলিশ নিয়ে আমরা প্রোগ্রাম করে আগাচ্ছি। গতকালকে গাজীপুর আর সাভারে তো আমরা প্রায় 4 না 5 কিলোমিটার পাইপলাইন উচ্ছেদ করলাম। যেটা জানতেছি সেটাই আমরা কেটে দিচ্ছি। সম্প্রতি নারায়ণগঞ্জের মসজিদে ট্র্যাজেডির পর 2 মাসের মধ্যে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ দেয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। আবারও বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। লালমনিরহাটে জুয়েলকে পুড়িয়ে হত্যার 3 মামলায় গ্রেফতার 29, পরিবারকে আর্থিক সহায়তা। আধুনিক কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনা, কৃষককে ন্যায্য দাম দিতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর তাগিদ। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7টার 21 সংবাদে। লালমনিরহাটের বুড়িমারিতে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার শিকার শহীদুন্নবী জুয়েলের পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনায় দায়ের হওয়া 3 মামলায় আরও 4 আসামিকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে নিহত জুয়েলের মেয়ে জেবা তাসনিয়া অনন্যা ও বড় ভাই তৌহিদুন্নবীর হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয়। এ সময় তারা জুয়েল হত্যাকে পৈশাচিক নৃশংস ও পরিকল্পিত হত্যা দাবি করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এদিকে এই ঘটনায় পৃথক 3 মামলায় আরও 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পাটগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট গ্রেফতার 29 জন। তাদের মধ্যে 9 জনকে 3 দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে মুজিব বর্ষ সাইক্লিং এক্সপিডিশন শুরু হয়েছে। রোববার বেলা 11:30টায় সেনাবাহিনীর 100 জন সদস্য পঞ্চগড় তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে কক্সবাজার টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করেন। তারা মোট 1010 কিলোমিটার পথ পাড়ি দেবেন। এর আগে বাংলাবান্ধা 0 পয়েন্টের শূন্য রেখায় ফ্ল্যাগ অফ উদ্বোধন করেন সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশন এবং রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল নজরুল ইসলাম। এ সময় তিনি বলেন, মুজিব শতবর্ষকে ইতিহাসের পাতায় অমলিন করে রাখতে সাইকেলে দীর্ঘ পথ পাড়ি দেবার দুঃসাহসিক প্রয়াস গ্রহণ করেছে সেনাবাহিনীর সাইক্লিস্টরা। আগামী 3 ডিসেম্বর টেকনাফে মুজিব বর্ষ সাইক্লিং এক্সপিডিশন শেষ হবে। যেখানে যখন যেভাবে প্রয়োজন হবে দেশের সার্বিক কল্যাণে, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনো উদ্যোগকে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দৃঢ়ভাবে, অত্যন্ত সচলভাবে এবং সফলভাবে সম্পন্ন করার জন্য অবদান রাখবে। বারবার কেবল অপারেটরদের সংগঠন কোয়াবের নামে সংবাদ সম্মেলন করা বেআইনি বলে জানিয়েছে কোয়াব সমন্বয় কমিটি ও মুক্তধারা ফাউন্ডেশন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সম্প্রতি ঝুলন্ত তার অপসারণে সরকারি উদ্যোগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উল্টো চ্যানেল বন্ধ করে দেওয়ার হুমকি স্পষ্ট আইনের লঙ্ঘন। আর স্টার গ্রুপ বয়কট ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেন তারা। এছাড়া ডিটিএইচ আর আইপিটিভি নির্ভরতার কারণে কেবল অপারেটররা গ্রাহক হারিয়ে অর্থনৈতিক সংকটের মুখোমুখি পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা। এ পর্যায়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। কৃষিতে ভীষণ সাফল্যের পরও কৃষক ঠিকঠাক দাম পাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, কৃষকের ন্যায্য পাওনা নিশ্চিতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে যোগান ব্যবস্থা সহজ করতে হবে। কৃষিমন্ত্রী বলছেন, কৃষকের চেয়ে কৃষি পণ্য প্রক্রিয়াজাত করে ব্যবসায়ীরা বেশি লাভ নিয়ে যাচ্ছে। তাই আধুনিক কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। চাল, আলু, সবজি, মাছ সহ কৃষিপণ্য উৎপাদনে বাংলাদেশ বেশ কিছু মাইলফলক অর্জন করেছে। ফলে 18 কোটি মানুষের এই দেশ খাদ্যে মোটামুটি স্বয়ংসম্পন্ন। এমনকি বেশ কিছু কৃষিপণ্য রপ্তানিও করছে বাংলাদেশ। কিন্তু এত কষ্ট করে যারা উৎপাদন ধরে রেখেছে, সেই কৃষকই পাচ্ছে না ন্যায্য দাম। এতে উৎপাদনের ধারা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। Farmers to retailer, it comes
from 44 টাকা it increased to 70 টাকা। ঢাকা চেম্বারের এই অনলাইন আলোচনায় এইসব তথ্যই উঠে আসে। কৃষকদেরকে ন্যায্য মূল্যটা উঠাই দিতে পারি, তাহলে কিন্তু আমার দেশ এবং দশ এবং সবকিছুর উন্নতি আসবে। বক্তারা বলেন, পণ্যের সরবরাহ সহজ হলে কমবে উৎপাদন খরচ, পৌঁছাবে দ্রুত সময়ে। এতে কৃষক ভোক্তা দুই পক্ষেই লাভবান হবে। সাপ্লাই চেইনটা আসলে যদি সচল করতে হয় তাহলে আমাদের মিডলম্যানদের যে দৌরাত্ম্যটা এই লেভেলটাকে কমাতে হবে। অনিরাপদ হওয়ার সুযোগগুলো যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে কিন্তু খাদ্য আসলে নিরাপদ করা খুবই কঠিন। আলোচনায় অংশ নিয়ে কৃষিমন্ত্রী জানান, নতুন নতুন খাদ্য পণ্য উৎপাদনের দিকে নজর দেয়া হচ্ছে। 10 টাকার কর্নফ্লেককে আপনি ভ্যালু এডিশন করছেন এবং সেটার দাম হচ্ছে 375 টাকা। তাই যদি হয় তাহলে কত পার্সেন্ট হলো ভ্যালু এডিশন? কৃষিকে এখন এটিকে লাভজনক করতে হলে এটাকে যান্ত্রিকীকরণ করতে হবে। যান্ত্রিকীকরণ না করলে কৃষি শ্রমিকে অনেক খরচ আমাদের হচ্ছে কৃষি উৎপাদনে। মানসম্মত খাদ্য নিশ্চিতে কৃষক ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। ভ্যালু এডিশন করে এটাকে আরো বেশি লাভজনক করতে পারি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক খবর। মহামারী করোনার সংক্রমণ ঠেকাতে পরীক্ষার পাশাপাশি আক্রান্তদের সংস্পর্শে আসাদের শনাক্ত করা জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত 5 কোটি ছাড়িয়েছে ও মৃত্যু 12,56,000। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষকরা জানান, লকডাউনের মাধ্যমে সংক্রমণ ঠেকানো গেলেও আক্রান্তদের সংস্পর্শে আসা অনেককেই শনাক্ত করা সম্ভব হচ্ছে না। সপ্তাহব্যাপী পরীক্ষার তথ্য তুলে ধরে তারা জানান, আক্রান্তদের সংস্পর্শে আসা 60% মানুষকে পরীক্ষার আওতায় আনা সম্ভব হয়েছে। এদিকে দ্বিতীয় ধাপে ইটালি, ফ্রান্স ও স্পেনে দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইটালিতে ঘরের বাইরে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। ফ্রান্সেও বার, রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আবারও বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। কোভিড নেগেটিভ সাকিব, মাহমুদুল্লাহর করোনা মুক্তি কামনায় মুশফিক রুবেলদের প্রার্থনা। নেপাল বাংলাদেশ প্রীতি ম্যাচ বঙ্গবন্ধুকে উৎসর্গ, ঢাকায় নেপালিদের অনুশীলন। আমন্ত্রণ আরও একবার সন্ধ্যা 7টার 21 সংবাদে। করোনা আক্রান্ত সাবেক সংসদ সদস্য ও কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলীকে বিমান বাহিনীর হেলিকপ্টারে রংপুর থেকে ঢাকায় আনা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাফর আলী করোনা আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় আনা হয়। করোনা প্রতিরোধে IN-82 সিভিল পাওয়ারের আওতায় বিমান বাহিনী বেসামরিক প্রশাসনকে জরুরি বিমান পরিবহন এবং মেডিকেল ইভাকুয়েশন সেবা দিয়ে আসছে। জানাবো খেলার খবর। সাকিব আল হাসান করোনা নেগেটিভ হলেও পরীক্ষায় পজিটিভ মাহমুদুল্লাহ রিয়াদ। শনিবার 2 ক্রিকেটার সাকিব ও রিয়াদ করোনা পরীক্ষা করিয়েছিলেন, যার ফল জানা যায় গতকাল রাতেই। দুজনের ফল অবশ্য 2 রকম। সাকিব নেগেটিভ হলেও পজিটিভ হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 10 নভেম্বর পাকিস্তান সুপার লিগে অংশ নিতে দেশটিতে যাওয়ার কথা ছিল মাহমুদুল্লাহ রিয়াদের। ওই টুর্নামেন্টে অংশ নিতে এই করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। রিয়াদের সুস্থতার জন্য আলাদাভাবে নিজেদের ফেসবুক পেজে প্রার্থনা করেছেন মুশফিকুর রহিম ও রুবেল হোসেন। এদিকে বিসিবির T20 টুর্নামেন্টের জন্য 113 ক্রিকেটারের ফিটনেস টেস্ট হবে 9 ও 10 নভেম্বর। আর এই টেস্ট দেওয়ার আগে সবার কোভিড পরীক্ষা বাধ্যতামূলক। জাতীয় দল ও এইচপি স্কোয়াডের সব ক্রিকেটারের ফিটনেস ঠিক আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ফিটনেস ট্রেনার তুষারকান্তি হাওলাদার। এইচপি এবং ন্যাশনাল টিমের যারা প্লেয়ার আছে তারা অনেকটাই এখন ভালো ছন্দে ফিরে এসছে। মোটামুটি একটা প্লেয়ারকে 6 সপ্তাহের মতো ট্রেনিং করলে মোটামুটি তারা একটা পর্যায়ে চলে আসে।
বাংলাদেশের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে ঢাকায় কঠোর অনুশীলন করছে নেপাল ফুটবল দল। এই সময় ফিটনেসের পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টে ঘাম ঝরিয়েছেন হিমালয় কন্যা নেপালের ফুটবলাররা। বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ উল্লেখ করে দলের হেড কোচ বালগোপাল মহারাজা জানান, জয় তাদের লক্ষ্য, সেরাটা খেলেই জয় তুলে নিতে চায় তারা। এদিকে প্রীতি ম্যাচ দুটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে। খেলা হবে 13 ও 17 নভেম্বর। বিশ্বের অন্যান্য দেশের মতো স্বাভাবিকভাবেই করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দেশ এবং ফুটবলাররাও। আমরা ঠিকমতো অনুশীলন করতে পারিনি। এরপরও বাংলাদেশের বিপক্ষে আমরা ভালো খেলার চেষ্টা করব। আশা করছি দুটি ম্যাচই আমরা জিততে পারব। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। লড়াকু এক নেতার হোয়াইট হাউস জয়, সবার প্রেসিডেন্ট হতে চান বাইডেন, ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার অঙ্গীকার। পিলখানা ট্র্যাজেডির হোতারা দেশ জাতির শত্রু বললেন প্রধানমন্ত্রী, বিজেপিকে ত্রিমাত্রিক বাহিনী ঘোষণা। অস্ত্র মাদক মামলায় হাজী সেলিম পুত্র ইরফান ও তার দেহরক্ষী 5 দিনের রিমান্ডে। ঢাকাকে বাসযোগ্য করতে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা চায় সরকার, উন্মুক্ত স্থান রাখা বাধ্যতামূলক করার পরিকল্পনা। এবং করোনায় আরও 18 মৃত্যু, রাজধানীতে স্বাস্থ্যবিধি মানছে না কেউ, অবহেলায় বিপদ ডেকে না আনার পরামর্শ। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।